হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের দোয়া ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আমার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমার বোনের শ্বশুরের সাথে আমার যা ঘটেছিল, আজকে সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ফোনের সাউন্ড বাড়ানো থাকলে অবশ্যই ভলিউমটি কমিয়ে নাও, অথবা হাতের কাছে যদি হেডফোন থাকে তাহলে সেটা কানে লাগিয়ে নাও, কারণ আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বন্ধুরা, আমার বড় বোন আমাকে ফোন করে বলল তাদের বাড়িতে নাকি খাওয়া দাওয়ার একটু আয়োজন করা হয়েছে। অনেক দিন হলো আমি তাদের বাড়িতে যাই না, তাই আমার বোন আর দুলাভাইয়ের রিকোয়েস্টে আমি তাদের বাড়িতে বেড়াতে গেলাম। কিন্তু সেখানে যাওয়ার পরে সেদিন রাতে আমার বোনের শ্বশুর আমার সাথে এমন একটি কার্যকলাপ করল যেটা আমি কল্পনাও করিনি। সেটাই আমার সঙ্গে ঘটে গেল। রাতের খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো রুমে চলে গেল। আমি ছিলাম বাহিরে একটা রুমে। হঠাৎ দরজায় হালকা একটা টোকা পড়ল। আমি ভেবেছিলাম হয়তোবা আমার বোন হবে, কিন্তু দরজা খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে বাড়ির সেই বড় মানুষটা, আমার বোনের শ্বশুর। তার সাথে প্রথম দেখার দৃষ্টিটা আমার ভেতরে কেমন যেন একটা ভয়ের অনুভূতি সৃষ্টি করেছিল। তাকে দেখলে কেউ বলতে পারবে না যে বর্তমান তার বয়স ৫৫ থেকে ৬০ বছর। এখন পর্যন্ত ক্লিন শেভ করে। আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা ঠিক নেই। তিনি জোর করে ঘরে ঢোকার চেষ্টা করলেন। তারপর ঘরে ঢুকে আমার সঙ্গে প্রায় ২ ঘণ্টা যাবৎ ধরে, বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি এই ভিডিওতে সবকিছু শেয়ার করব। আশা করি মনোযোগ সহকারে আমার জীবনের সাথে ঘটে যাওয়া বাস্তব গল্পটি তোমরা মনোযোগ সহকারে শুনবে। বন্ধুরা, আমার নাম সায়ন্তিকা। লোকে বলে আমার চেহারার মধ্যে একটা জাদু আছে, যে একবার দেখে সে তার চোখ ফেরাতে পারে না। আমার কোমর এতটাই সরু যে প্যান্ট বা পায়জামা যেটাই পরি সেটাই সুন্দরভাবে ফিটিং হয়ে আমার কোমরের সাথে আটকে থাকে। আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমের মধ্যে শুয়ে আছি। আমি একা একটি রুমে শুয়েছিলাম। হঠাৎ করে রাতে দরজায় কে যেন আস্তে করে টোকা দিল। আমি একটু ভরের সাথে দরজাটা খুলতেছিলাম আর ভাবছিলাম এত রাত্রে দরজায় টোকা দিল কে। তারপর দরজা খুলে দেখি আমার বোনের শ্বশুর, অর্থাৎ আমার তাওই সাহেব, আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তাকে কোনো কথা জিজ্ঞেস করতেই সে দরজা ধাক্কা দিয়ে বারবার রুমের মধ্যে ঢোকার চেষ্টা করছিল। তারপর আমি কোনোভাবেই তাকে ঠেকাতে পারলাম না। সে গায়ের জোরেই রুমের মধ্যে ঢুকে পড়ল। এবার আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আঙ্কেল, এত রাত্রে আপনি আমার রুমে কি মনে করে? বোনের শ্বশুর তাওই সাহেব তখন বলল, আমি দিনের বেলা থেকেই মন স্থির করেছিলাম রাত্রে আমি তোমার সাথে দেখা করব এবং তোমাকে কিছু একটা খাওয়াবো যেন সারাটা জীবন তোমার মনে থাকে। এবার আমি বললাম, আপনি এত রাতে আমার রুমে ঢুকেছেন, কেউ দেখে ফেললে কি পরিবেশ পরিস্থিতি হতে পারে একবার ভাবছেন? এবার আমার বোনের শ্বশুর আমাকে বলল, ওসব ভাবনা চিন্তা আমি করি না। আমার বাড়িতে আমি আবার কাকে দেখে ভয় পাব? আমি আবার কাউকে এতটা তোয়াক্কাও করি না। তারপর আমি তাকে বললাম, আজকে যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে হয়তো কেউ আজকে এখানে আসা নিয়ে মাইন্ড করত না। আমার এই কথা শুনে সে কেমন যেন একদম স্তব্ধ হয়ে গেল। আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আঙ্কেল, আপনার স্ত্রীর কথা জিজ্ঞেস করাতে আপনি এরকম থমকে গেলেন যে? তখন সে আমাকে বলল, তুমি এমন একটা কথা আমাকে বললে যার কথা মনে হলে নিজেকে আমার অপরাধী মনে হয়। আমার বোনের শ্বশুরের মুখে এমন কথা শুনে আমি একদম কেমন যেন ফ্রিজ হয়ে গেলাম। তারপর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রী মারা যাওয়াতে আপনি কেন নিজেকে অপরাধী ভাবছেন? বিষয়টা আমি বুঝে উঠতে পারলাম না। তখন তিনি আমাকে বললেন, আমি নিজের ইচ্ছে মেটাতে গিয়ে সময় অসময় মনে করি নাই, যখন তখন তাকে বাধ্য করেছি। আমার স্ত্রী আমাকে বারবার বলতো সে আমার সাথে একই বিছানায় ঘুমাতে ভয় পেত। তার নাকি আমার একটা জিনিস দেখে সবসময় আতঙ্কে থাকত। আমি তার কথার কখনোই মূল্য দেইনি, তাকে সব সময় বাধ্য করতাম। এমনকি যখন ইচ্ছে তখন তার সামনে ওই আতঙ্কের জিনিসটা নিয়ে ঘোরাফেরা করতাম। একদিন বেচারি আমাকে কোনো কিছু না বলে ওপারে চলে গেল। বন্ধুরা, আমি তার কথা শুনে আমার ভেতরেও কেমন যেন একটু ভয় ঢুকে গেল, কিন্তু একটু ভালো লাগছিল এটা ভেবে যে তার সেই প্রোডাক্টটা দেখার খুবই ইচ্ছে হচ্ছিল। তারপর আমার বোনের শ্বশুর আমাকে বলল, তুমি বিশ্বাস করো সায়ন্তিকা, আমি ইচ্ছে করে তোমার রুমে আসিনি। আজ কতটা বছর আমি এই প্রোডাক্ট নিয়ে কত কষ্টে দিন কাটাচ্ছি, তাই তোমাকে দেখার পরে আমি নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম হয়তোবা তোমার কাছে সমাধান পাব। তাই তো তোমাকে একাই রুমে শুতে দেখে আমি তখনই ভাবছিলাম রাত একটু গভীর হলে আমি তোমাকে আমার সেই প্রোডাক্টটি দেখাবে। তার এই কথা শুনে আমার মনের ভেতরটা হালকা একটা দোলা দিয়ে গেল, কিন্তু কৌতূহলটা রয়েই গেল। তার ছেলের বউ হলো আমার বড় বোন। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, বললাম, আঙ্কেল, আপনি যা ভাবছেন সেটা একদমই ভুল ধারণা। আপনার কারণ আমি একজন বিবাহিত মেয়ে। আমার এই কথা শোনার পরে তার মুখটা একদম শুকনো হয়ে গেল।
তারপর সে বলল, আমি হয়তো ভাবছি তোমার এখনো বিয়েই হয়নি, তাছাড়া তোমাকে দেখে কেউ বলতে পারবে না তুমি একজন বিবাহিত মেয়ে। আমি তখন তাওইকে বললাম, তাই নাকি আঙ্কেল? তিনি তখন বললেন, আমি একটুও বাড়িয়ে বলছি না, তুমি বিশ্বাস না করলে আরও 10 জনকে জিজ্ঞেস করো, তারা আমার মতো একই কথা বলবে। আমি তাকে বললাম, আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, অনেকেই আমাকে এ কথা বলেছে। তারপর তিনি আমাকে বললেন, তুমি বোধহয় আমার কাছে মিথ্যা কথা বলছো। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আমি যে আপনার কাছে মিথ্যা কথা বলছি এমনটা আপনার মনে হওয়ার কারণ? আমার বোনের শ্বশুর তখন আমাকে বলল, একটা বিবাহিত মেয়ের শরীরে অনেক পরিবর্তন আসে বিয়ের পরে, তোমার তেমন কোনো পরিবর্তনই নাই। তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকালে কেউ বলতে পারবে না তুমি একজন বিবাহিত মেয়ে। তার মুখে এমন প্রশংসা শুনে আমারও খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল আরেকটু তার মুখে প্রশংসা শুনি, যার কারণে তাকে আমি বারবার বিভিন্ন প্রশ্ন করতেছিলাম। এবার আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা আঙ্কেল, অবিবাহিত মেয়ের শারীরিক গঠন আর বিয়ের পরে তার শরীরের কি কি পরিবর্তন হয়, যেটা দেখে আপনি আমার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন না? তারপর আমার বোনের শ্বশুর আমাকে একটা উদাহরণ দিয়ে বলল, আচ্ছা সায়ন্তিকা, নিশ্চয়ই তুমি ডাব গাছে ডাব ঝুলে থাকতে দেখেছ? আমি বললাম, হ্যাঁ দেখেছি। তিনি তখন বললেন, সেই ডাব গাছ থেকে পাড়ার পরে খাওয়ার জন্য প্রথমে সেটিকে কি করতে হয়? আমি তখন বললাম, গাছ থেকে ডাবটি পাড়ার পর খাওয়ার সেটার চুকা মাথা কেটে সমান করতে হয়। আমার বোনের শ্বশুর তখন বলল, মানুষের শরীরের কিছু কিছু অঙ্গপ্রত্যঙ্গ থাকে, এগুলো বয়স বাড়ার সাথে সাথে বিভিন্নভাবে ব্যবহার হতে থাকে এবং সেগুলো কাজকর্মের চাপে আগের মতো থাকে না, কিন্তু তোমার দিকে তাকালে এর কোনো কিছুই বোঝা যায় না। এবার আমি আমার বোনের শ্বশুরের সব কথা বুঝতে পারলাম, সে আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছিল, কিন্তু আমি কিভাবে তাকে সত্যি কথাটা বলবো যে আমার সাথে ঘর সংসার করছে সেই ব্যক্তিটি ঠিকমতো আমাকে সঠিক কাজে ব্যবহারই করতে পারে না, এমনকি আমাকে যে সে একটু ভালো মতো সময় দেবে সেই সময়ও তার হাতে থাকে না। সে সারাদিন নিজের কাজকর্ম শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে কোন দিক দিয়ে রাতভর হয়ে যায় একটুও সে টের পায় না। আমার মনের ভেতরেও যে অনেক না পাওয়ার কষ্ট বেদনা জমে আছে, এটা আমি আমার বোনের শ্বশুরকে বলতে পারলাম না। আমার বাবা মা টাকা পয়সা দেখে আমাকে এমন একটি ছেলের সাথে বিয়ে দিয়েছিল, আজও পর্যন্ত আমি মন থেকে তাকে মেনে নিতে পারিনি। তার সাথে আমি এক জায়গায় কোথাও বেরোতে পারি না, যে দেখে সেই হয়তো ভাবে আমি আমার বাবার সাথে কোথাও বেরোচ্ছি। একদিন তার ভাইয়ের তো পিছনে চড়ে আমি ফুচকা খেতে বেরিয়েছি। আমার এক বান্ধবী তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেই ফুচকার দোকানে ফুচকা খেতে বসছিল। তারপর সে আমাকে বলল, কি রে সায়ন্তিকা, কেমন আছিস? শুনলাম তোর নাকি বিয়ে হয়েছে, তাহলে বরকে সাথে না নিয়ে এসে আঙ্কেলের সাথে কেন আসছিস? কথাটা আমার বান্ধবী আমার স্বামীর সামনেই বলে ফেলছিল। সেদিন সে প্রচণ্ডভাবে লজ্জা পেয়েছিল, আর আমার কথা কি বলবো, আমি তো সেখান থেকে উঠতেই পারছিলাম না। আমার হাজবেন্ডের বয়সটা আমার বোনের এই শ্বশুরের থেকে হয়তোবা 4-5 বছর কম হবে, অথচ দুজনকে এক জায়গায় দাঁড় করালে আমার বোনের শ্বশুরকেই তার থেকে অনেকটাই স্মার্ট লাগবে। আমার বোনের শ্বশুরকে এখনও দেখতে একদম যেন সিংহের মতো পুরুষ মনে হয়। আমার অনেক সময় চুপ থাকা দেখে বোনের শ্বশুর আমাকে বলল, কি ব্যাপার সায়ন্তিকা, কি ভাবছ? আমি তখন বললাম, কই কিছু ভাবছি না তো আঙ্কেল। তিনি তখন বললেন, আমি জানি তুমি আমাকে নিয়ে মনে মনে অনেক মন্তব্য করছো, আর তুমি এই মুহূর্তে আমাকে নিয়ে কি ভাবছ সেটাও আমি জানি। তার কথা শুনে আমি একটু অবাক হলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তাই নাকি আঙ্কেল? তাহলে বলেন তো, এই মুহূর্তে আমি আপনাকে নিয়ে কি ভাবছি? এবার তিনি আমাকে বললেন, তুমি ভাবছ আমি এমন সমদেহের অধিকারী একজন মানুষ, তাহলে আমি আরেকটি বিয়ে করছি না কেন? এবার আমি তার কথা শুনে সত্যিই খুবই হতভম্ব হলাম। সে কিভাবে আমার মনের কথাটা বলে ফেলল? তারপর সে আমাকে আবার বলল, কি সায়ন্তিকা, ঠিক বলছি না? আমি তোর চোখের দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারলাম না। আমার চুপ থাকা দেখে সে বলল, লজ্জা পাওয়ার কিছু নাই, আমাকে নিয়ে এই সমাজের মানুষ অনেকে অনেক রকম মন্তব্য করে, কিন্তু একমাত্র আমিই জানি, আর যে আমার কাছ থেকে চলে গেছে সে জানে আমাদের দুজনের মধ্যে এই মনোমালিন্যটা কী কারণে হয়েছিল। আমি পৃথিবীর কাউকে বোঝাতে পারি না যে আমার শারীরিক অক্ষমতার কারণে নয়, বরং আমাকে নিয়ে এক অদ্ভুত সংশয় তার মনের মধ্যে সৃষ্টি হয়েছিল, যার কারণে সে আমাকে ছেড়ে চলে গেছে। তবে তুমি যদি এখন আমাকে কিছুটা সময় দাও তাহলে নিজ থেকেই বুঝে যাবে। তার এমন কথাতে কেমন যেন আমার ভেতর থেকে একটু রাগ হচ্ছিল। আমি তখন তাকে বললাম, এবার আমি বুঝতে পারছি, আসলে এতক্ষণ যা বললেন আপনি এসব কোনো কথা না, আপনার মূল উদ্দেশ্য আমার সাথে এই রুমের মধ্যে এমন কথা বলতেই সে আমার মুখ থেকে কথা কেড়ে নিল। তারপর তিনি বললেন, তুমি আমাকে যেমনটা ভাবছ তেমন মানুষ আমি না, আসলে আমি একজন বিবাহিত পুরুষ। বিয়ের পরে আমি বেশ কয়েকটা বছর তার সাথে সংসার করেছিলাম। তুমি হয়তো ভালো করেই জানো, যেহেতু তুমি একজন বিবাহিত মেয়ে। একটা পুরুষ মানুষ হোক আর একটা মেয়ে মানুষ হোক, বিয়ের স্বাদ একবার পেয়ে গেলে সে কখনো একা থাকতে পারে না। আজকে তোমার রুমে আমার আসার মূল উদ্দেশ্য হলো, তোমার সাথে আমি অত্যন্ত ভালো সময় কাটাতে চেয়েছিলাম।
এবার আমি তাকে বললাম, আপনার এই ক্যারেক্টারের কারণেই হয়তোবা আপনার বউ আপনাকে ছেড়ে চিরতরে চলে গেছে। আমার এই কথা শুনে বোনের শ্বশুর এবার আমার উপর একটু রেগে গেল। সে রাগ করে এমন একটা জিনিস বের করে আমাকে দেখালো, বিশ্বাস করো বন্ধুরা, ওই জিনিসটা দেখার পরে আমি আর আমার ভেতরে ছিলাম না। কারণ আমি একজন বিবাহিত মেয়ে, আমার অনেক কিছু সম্পর্কে জানা এবং ধারণা আছে। সেই জানা এবং ধারণার জায়গা থেকে আমি একটা কথাই তোমাদের উদ্দেশ্যে বলবো, আমার তাওই আমাকে যেটা দেখিয়েছিল এরকম কোনো কিছু আমার জীবনে আমি দেখি নাই। বন্ধুরা, আমার বোনের শ্বশুর আমাকে কি দেখিয়েছিল নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে এক পলকে আমি সেই জিনিসের দিকে তাকিয়েছিলাম। তিনি হয়তো বুঝতে পেরেছিল আমিও তার বউয়ের মতো এটা দেখে ভয় পেয়েছি, কিন্তু সে হয়তো জানে না এই অল্প সময় ধরে এই জিনিসটা দেখার স্বাদ এত তাড়াতাড়ি মিটবে না। এবার সে আমাকে বলল, কি সায়ন্তিকা, কোনো কথা বলছেন না যে? আমি তখন তাকে বললাম, আচ্ছা আঙ্কেল, এটা কি অরিজিনাল নাকি কোথাও থেকে অর্ডার করে নিয়ে আসছেন? এখন তো অনলাইনে অনেক কিছু অর্ডার করে পাওয়া যায়। আমার বোনের শ্বশুর তখন বলল, তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে একটু নিজে হাতে নেড়েচেড়ে পরীক্ষা করে দেখো আসলেই অরিজিনাল নাকি অনলাইন থেকে অর্ডার করা কোনো প্রোডাক্ট। তার এমন কথা শুনে আমি একটু লজ্জা পাচ্ছিলাম, কারণ হাজার হলেও সে তো আমার আপন কেউ না, বা আমার নিজের শ্বশুর বা ভাসুরও না, সে আমার বড় বোনের শ্বশুর। তার যে কোনো জিনিসই আমি হাত দিয়ে দেখব বা সেই জিনিস নিজে খেয়ে টেস্ট করব, এটা আমার কাছে একটা বড় ধরনের লজ্জাজনক ব্যাপার। আমি কিছু সময় চুপচাপ শুধু ভাবছিলাম, সত্যি কি এটা হাত দিয়ে দেখা আমার উচিত হবে কিনা। এবার তাওই আমাকে আবার বলল, কি হলো সায়ন্তিকা, নিশ্চয়ই তোমার পছন্দ হয়নি, তাই তো? এখনও তোমার কি অনলাইনে অর্ডার করা কোনো প্লাস্টিক বলে মনে হচ্ছে? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। তিনি তখন বললেন, আমি এতবার বলার পরও যখন তোমার বিশ্বাস হচ্ছে না, সেজন্যই তো তোমাকে বললাম, তুমি নিজে হাত দ্বারা ভালো করে একটু দেখো আসলেই অরিজিনাল কিনা। তুমি তো তাও করছো না। ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি। তার এই কথা শোনার পরে আমার বুকের ভেতর কেমন জানি একটু চিনচিন করে ব্যথা অনুভব হলো। আমি ভাবলাম এই মুহূর্তে যদি সে সত্যিই রাগ করে রেখে দেয়, তাহলে হয়তো আর কোনোদিনই এই জিনিসটা দেখার সুযোগ আমার হবে না। কারণ এটা যদি অরিজিনালই হয়, তাহলে আমার জীবনে একবার হলেও টেস্ট করে দেখতে না পারলে সেটা হবে আমার সারা জীবনের ব্যর্থতা। কারণ আমার স্বামীর কাছ থেকে আমি কোনোদিনই এমন জিনিস খাবার জন্য পাইনি। এমনকি এটা কোনো টাকা পয়সা নয় যে আমি আবদার করলাম আর সে আমাকে কিনে এনে দিল। এটা এমন একটা জিনিস একমাত্র যার কাছে থাকে তারই। আজকে সুযোগটা কোনো মতেই আমি হাতছাড়া করতে চাই না। আমার ভেতরে অনেক বড় ধরনের লোভ জন্ম নিল, কিন্তু কোনোভাবেই আমি আমার বোনের শ্বশুরকে বলে উঠতে পারছিলাম না। আমি একজন মেয়ে মানুষ, মুখ ফুটে তার কাছে কিভাবে চাই? আবার সে যখন জোড়াজোড়ি করছিল আমার সাথে এই জিনিসটা আমাকে গিফট করার জন্য, তখন আমি কোনো মতেই মাথা পাচ্ছিলাম না। কিন্তু এখন আর তার ভেতর সেই ইমেজটা দেখতেছি না। আমি শুধু একটা আশাই করছিলাম, সে আবার কখন আমাকে প্রথমে রুমে ঢোকার মতো জোর করে বলবে, এই জিনিসটা তোমাকে নিতেই হবে। আমার এসব ভাবনা চিন্তা করতে করতে অনেক সময় কেটে গেল। একসময় তিনি রাগ করে জিনিসটি ঢেকে রাখার জন্য তার হাত দিয়ে সরিয়ে নিতে লাগল। এবার আমি ঢাপ করে সেটা আমার হাত দিয়ে চেপে ধরলাম, অর্থাৎ তাকে রাখতে দিলাম না। এবার আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি সে মুচকি মুচকি আমার দিকে তাকিয়ে হাসতেছে। বন্ধুরা, আমি প্রায় 10 মিনিট ধরে আমার বোনের শ্বশুরে সেটা নিয়ে গবেষণা করছিলাম। প্রথমে প্রায় 2-3 মিনিট ধরে আমি নিজে হাতে ধরে দেখছিলাম সত্যি আসলে এটা অনলাইনে অর্ডার করা কোনো পণ্য কিনা। তারপর চারপাশটা নেড়েচেড়ে যখন দেখলাম, তখন আমার বিশ্বাস হলো এটা আমার তাওই সাহেবের নিজস্ব অরিজিনাল প্রোডাক্ট। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আঙ্কেল, আপনি এটা কিভাবে তৈরি করলেন? আমার এই কথা শুনে তিনি হাঁ হাঁ করে একটু হেসে উঠল। সে আমাকে বলল, এটা কি নিজের হাতে তৈরি করা যায়? কেউ কখনো নিজের হাতে তৈরি করতে পেরেছে? এটা প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা কম বেশি বা একটু 19-20 দিয়ে থাকে। তার এই কথা শোনার পরে আমি তাকে বললাম, আঙ্কেল, এত সুন্দর জিনিস দেখে আপনার স্ত্রী আপনাকে ভয় পেত কেন আমি বুঝতে পারলাম না। তিনি তখন বললেন, সেটা আমিও বুঝতে পারিনি, তবে সে যে কটা দিন আমার সাথে ছিল সেই কটা দিন তার চোখ মুখে আমাকে নিয়ে শুধু আতঙ্কিত হতে দেখেছি। আমি তখনই বুঝতে পেরেছিলাম হয়তোবা সে আমার কাছে এই জিনিসটার কারণেই থাকবে না। আমি তখন আমার বোনের শ্বশুরকে বললাম, সৃষ্টিকর্তার কি একটা রহস্য। বোনের শ্বশুর তখন আমাকে প্রশ্ন করল, সৃষ্টিকর্তার কি রহস্য মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝলাম না সায়ন্তিকা। আমি তখন তাকে বললাম, তা নয়তো কি, অনেকেই অনেক কিছু পেয়েও হারিয়ে ফেলছে, আবার সেই একই জিনিস কেউ না পেয়ে সারাটা জীবন আফসোস করতে করতে তার জীবনটা শেষ করে দিচ্ছে। তখন তিনি আমাকে বললেন, তার মানে তাহলে কি আমার প্রোডাক্ট তোমার খুব পছন্দ হয়েছে? আমি তখন তাকে বললাম, পছন্দ হয়ে লাভ কি? বোনের শ্বশুর তখন আমাকে বলল, তোমার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাভ আছে, তুমি এটা ব্যবহার করতে পারো। আমি তখন তাকে বললাম, একদিনের জন্য ব্যবহার করে শুধু শুধু মুখের রুচি বাড়িয়ে লাভ কি? হয়তো এই মুহূর্তে আমি পোলাও ভাত খাচ্ছি, কিন্তু বাড়িতে ফিরে আমাকে সেই আলু ভর্তা দিয়েই খেতে হবে। তখন কি আর আমার এই মুখে আলু ভর্তার স্বাদ লাগবে? লাগবে না।
তাহলে কি হলো? অযথা একদিনেই পোলাও ভাত খেয়ে মুখের রুচি বাড়িয়ে সারাটা জীবন সেই স্বাদে আশায় নিজের স্বামীর সাথে অশান্তি করে বাকি জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। আমার এই আবেগের কথা শুনে তিনি তখন বললেন, তুমি চাইলে সারাটা জীবন এই পোলাও ভাতের স্বাদ গ্রহণ করতে পারো। আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে। আমি তাকে বললাম, কিভাবে সম্ভব? আমি তো একজন বিবাহিত মেয়ে, আমার স্বামী আছে। সে তখন বলল, পৃথিবীতে নিজেকে সুখী করতে গেলে সবচেয়ে আগে প্রাধান্য দিতে হবে নিজের চাওয়া পাওয়াকে। কারণ একটা মানুষ সারাটা জীবন নিজের মনের কষ্ট বয়ে বেড়াতে পারে না। সেদিন তার কথা শুনে আমার ভেতরে অনেক বড় ধরনের আবেগ কাজ করছিল। তারপর আমি তাকে বললাম, তাহলে কি আপনি আমার এইসব অবস্থান জেনে আমাকে আপনার জীবনের সাথে জড়াতে চান? সে তখন বলল, হ্যাঁ চাই, কারণ আমিও এমন একটা মানুষ চেয়েছিলাম যে আমার জীবনে আমাকে প্রতিটা রাত এক স্বর্গীয় সুখে উজ্জীবিত করে তুলতে পারবে। মানুষের জীবনে চাওয়া থেকে পাওয়াটা হয়ে গেলেই তার জীবনের বড় শান্তি। তার আগে এই মুহূর্তে একটু টেস্ট করে দেখো সারাটা জীবন খেতে পারবে কিনা। বোনের শ্বশুরের মুখে এই কথা শুনে আমার মনে হচ্ছিল আমি যেন এই কথার অপেক্ষাতেই এত সময় ধরেছিলাম। তারপর আমি ভাবতেছিলাম কিভাবে বিষয়টা শুরু করা যায়। যেহেতু আমার বোনের বাড়ি, একই রুমে তার শ্বশুরের সাথে আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে আমার বোনের ঘর সংসার বলে কিছুই থাকবে না। তাছাড়া মানুষও আমাকে ধিক্কার দেবে, বলবে বোনের বাড়িতে এসে এমন একটা ঘটনা আমি ঘটিয়েছি। আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। যেহেতু তার প্রোডাক্টটা আমার হাতে, সেহেতু আমি চাইলে এখন সেটা ব্যবহার করতে পারি। আমার মনকেও কোনোভাবে আমি বুঝা পারতেছি না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি যদি একটু খেয়ে দেখতে পারতাম তাহলে হয়তোবা সারাটা জীবন আমার আর কোনো কিছুর প্রতি না পাওয়ার আফসোসটা থাকত না। এত সুন্দর এবং দেখার মতো একটি প্রোডাক্ট তার। তারপর আমি সিদ্ধান্ত নিলাম রুমের দরজা আটকে দিয়ে এখন আমি যেভাবেই হোক এটা খেয়ে দেখব। নিজেকে কোনোভাবেই আমি নিজের কন্ট্রোলে রাখতে পারছিলাম না। কিন্তু বড় ভাবনার বিষয় হলো যে এই জিনিসটা যদি আমি এখন খেতে চাই তাহলে আমার অনেক সময় লাগবে। কারণ বিয়ের পর থেকে আমি আমার স্বামীর কাছ থেকে যতটুকু খাওয়া পেয়েছি সেটা অতিশয় খুবই অল্প। বন্ধুরা, তোমরা হয়তো আমাকে কি বলবে জানি না, তবে তার ওই প্রোডাক্ট তোমরা যদি একবার দেখতে তাহলে বলতে অবশ্যই এটা আমাদের দেশীয় পণ্য নয়। কারণ এই সাইজের পণ্য আমাদের বাংলাদেশের হতে পারে না। এটা একমাত্র নিগ্রোদের প্রোডাক্ট। এবার নিশ্চয়ই তোমরা আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছ এবং প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের আইডিয়া এসে গেছে। তারপর আমি মনের ভেতরে ভয়ভীতি সহ সেই প্রোডাক্টটি আমার মুখ পর্যন্ত নিয়ে গেলাম খাওয়ার জন্য। কিন্তু ভেতরে ভয় থাকলে খাওয়া দাওয়া এসব কোনো কিছু ভালো লাগে না। তারপর আমি চিন্তা করলাম এটা আমার মুখের ভেতর নিয়ে এখন যদি খাওয়া শুরু করি তাহলে অনেক সময় লাগবে এই খাওয়া শেষ করতে। তাই আমি তাকে বললাম, আপনি আপাতত এখন এই মুহূর্তেই রুম থেকে চলে যান। কালকে সকালবেলা আমি আপনাকে বলে দেব কোন সময় কোন জায়গায় আপনি আমার এই পছন্দের প্রোডাক্ট নিয়ে হাজির হবেন। তারপর তিনি আর কোনো কথা না বলে তার সেই প্রোডাক্টটি নিজের হাতে ধরে আমার দুই ঠোঁটের সাথে একটি ঘষা দিয়ে নিয়ে আমার রুম থেকে বের হয়ে চলে গেল। প্রোডাক্টটি আমার ঠোঁটের সাথে ঘষে দেওয়ার কারণটা আমি বুঝতে পারলাম। হয়তোবা তার সেই জিনিসটার লোভ দেখিয়ে গেল যেন খাওয়ার জন্য আমি তার পিছু পিছু ঘুরতে থাকি। হয়তোবা তার ধারণাই ঠিক, কারণ এত সুন্দর প্রোডাক্ট যার আছে তার পিছে পিছে আমার মতো মানুষ ঘুরবে এটাই স্বাভাবিক। বন্ধুরা, তারপর আমি সারা রাত ঘুমাতে পারলাম না। তার কারণ হলো তার সেই জিনিসটা সারা রাত আমার চোখের সামনে ভাসছে। আমাকে এক ফোঁটাও ঘুমাতে দেয়নি ওইটা খাওয়ার আশায়। সারা রাত আমি ছটফট করেছি। তারপর সকালবেলা বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমাকে যে রুমে থাকতে দিয়েছিল সেই রুমে এসে মাত্র বসছি, ঠিক তার 1 মিনিট পরে আমার বোন এসে আমাকে সে বলল, সায়ন্তিকা, আজকের দিনটাও আমাদের বাড়িতে তোমাকে থাকতে হবে। বিকেলবেলা আমাদের বাড়ির সবাইকে আমার ছোট ননদ তার শ্বশুর বাড়িতে দাওয়াত করেছে। আমার ননদ তোমাকেও সাথে নিয়ে যেতে বলেছে। এবার আমি আমার বোনের কথা শুনে মনে মনে ভাবতে লাগলাম যে করেই হোক আজকে ফাঁকা বাড়িতে আমার থেকে যেতেই হবে। আমি মনে মনে ফোন দিয়ে আটতে লাগলাম কিভাবে আমার বোনকে ম্যানেজ করা যায়। তারপর আমি বললাম, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি আর সেখানে যাব না, বরং আমি তোদের বাড়িতেই একটু রেস্টে থেকে যাই, কালকে সকালে বাড়িতে চলে যাব। আমার বোন তখন বলল, এটা কেমন কথা আপু, এই এত বড় বাড়িতে তোমাকে আমি রেখে যাই কিভাবে? আমি আমার বোনকে বললাম, আরে পাগলি, কোনো সমস্যা হবে না। তাছাড়া আমি তো কুমারী কোনো মেয়ে নই, আমি একজন বিবাহিত মেয়ে মানুষ, কোনো সমস্যা হবে না। তারপর আমার বোন আমাকে বলল, আমরা বাড়ির সবাই সেখানে অনেক ভালোমন্দ খাবো, আর তুমি বাড়িতে একা একা কি খাবে না খাবে? তোমাকে এভাবে রেখে যেতে আমার খুব খারাপ লাগছে। এবার আমি মনে মনে ভাবলাম সুযোগ একটা যায়। এবার আমার বোনকে আমি বললাম, তোমার শ্বশুরের কাছে আমার খাবারটা দিয়ে দিও, আমি তোমাদের বাড়িতে বসে খেয়ে নেব। শরীর ভালো থাকলে অবশ্যই তোমাদের সাথে যেতাম। আমার বোন তেমন কোনো কিছু মনে করল না, সহজ সরলভাবে বুঝে আমার সাথে সুরে তাল মিলিয়ে চলে গেল। তারপর বোনের শ্বশুরকে ডেকে বললাম, আজকে বাড়িতে কেউই থাকবে না, বাড়িতে সবাই আমার ছোট মেয়ের বাড়িতে দাওয়াত খেতে যাবে, আপনি আমার খাবারগুলো সন্ধ্যার পরে নিয়ে চলে আসবেন।
তাহলে কেউ আমাদেরকে মাইন্ড করবে না। তারপর আমি আপনার সেই প্রোডাক্টটি অনেক সময় আমার ইচ্ছামতো অনেক সময় পর্যন্ত আমার খাওয়ার স্বাদ যত সময় না মিটে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে খাওয়াবেন। আমার কথাগুলো শুনে তিনি খুব খুশি হলেন এবং বললেন, এমন খাওয়ার মানুষ যদি আগে আমি পেতাম তাহলে হয়তো বউ মারা যাওয়ার এই গ্লানিটা আমার গায়ে মাখানো লাগতো না। তারপর বিকেলবেলা ওরা সবাই একসাথে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বাড়িতে নিকট আমি একা একা থেকে গেলাম। সন্ধ্যার একটু আগ দিয়ে আমার জন্য খাবারের একটা ব্যাগ হাতে করে আমার বোনের শ্বশুর বাড়িতে চলে আসলো। খাবারের ব্যাগটা আমার হাতে দিয়ে বলল, আজকে বাড়িতে কেউ আসবে না, সবাই আমার ছোট বোনের বাড়িতে থাকবে। কাল সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে ওরা বাড়িতে আসবে। তন্ময়ের মুখটা এতই ভালো দেখাচ্ছিল যে পৃথিবীর একমাত্র সুখী ব্যক্তি সেই। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে কেবলমাত্র বিছানাতে গিয়ে বসছি, সেই মুহূর্তে আমার রুমে প্রবেশ করল। তারপর সে আমার কাছে এসে খাটের উপর বসল। তারপর তার সাথে আমার সেই রাতটা যেভাবে কাটল, এই রাতের ঘটনাটা আমি তোমাদেরকে আরেকটি পর্বে বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। সবার জন্য দোয়া ও আশীর্বাদ রইল।